ভিশন ট্যুরস বিডি নিবেদিত পর্যটন শিল্প বিষয়ক আলোচনা অনুষ্ঠান পর্যটনের 10 দিগন্ত দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি আবু রায়হান সুমন। আমাদের আজকের আলোচনার বিষয় ইউরোপ ট্যুর। সাম্প্রতিক সময়ে ইউরোপ ভ্রমণ প্রবণতা বেড়ে গেছে বাংলাদেশি ভ্রমণকারীদের কাছে। তো এই জন্য আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি আমাদের ইউরোপ গ্রুপ ট্যুর। ইউরোপ ট্যুরের বিস্তারিত বিষয় নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবেন বেঙ্গল হলিডেজের জেনারেল ম্যানেজার জনাব চিন্ময় সাহা। জনাব চিন্ময় সাহা, আপনাকে আমাদের মাঝে স্বাগত। ধন্যবাদ সুমন ভাই, পর্যটনের 10 দিগন্তের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো এটা একটা খুব সুন্দর এবং ব্যতিক্রম উদ্যোগ যে আপনি একটা এরকম সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করছেন, এবং প্রতিনিয়ত দেখতেছি আমরা অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনার থেকে প্রত্যাশা করতেছি। সো আমরা আসলে এই জন্যই আমরা আজকে ইউরোপ ট্যুর নিয়ে আপনার সাথে আলোচনার জন্য এখানে আসা। ভাই, আমরা এখন মূল প্রশ্নে ঢুকে যাই, ঠিক আছে? ওকে। তো আপনারা তো ইউরোপের ট্যুর অনেক করেন, আমরাও খেয়াল করছি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের কাছে এখন ইউরোপ ভ্রমণ একটা শখের বিষয় হয়ে গেছে, ট্রেন্ড অনেক বেড়ে গেছে। তো এই যে 2-4-5 বছর আগেও হয়তো মানুষ এত ইউরোপ ভ্রমণে যেত না, এখন এত বেশি ভ্রমণে যাচ্ছে, এর কারণ কি বলে মনে করেন? আমি মনে করি দুইটা জিনিস আমি মনে করি। সেটা হচ্ছে, আপনি বিগত বছরগুলোতে দেখবেন বাংলাদেশি ভ্রমণ পিয়সরা আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নেপাল, মানে এশিয়া বেল্টটাতে প্রচুর ট্রাভেল করছে। এখন ওরা চাচ্ছে একটা নিউ অ্যাটমসফিয়ার কিছু দেখার জন্য, নতুন নতুন কিছু দেখার জন্য, নতুন কালচারে মেশার জন্য। হ্যাঁ, দেখা যায় সেক্ষেত্রে এশিয়ার থেকে ইউরোপের দেশগুলো অনেক এগিয়ে, তাদের ট্যুরিজম বলেন, তাদের কালচার বলেন, তাদের সব কিছুতে ওরা অনেক এগিয়ে আছে। তো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে মেন প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ভিসাটা এখন অনেকটা অধিকতর সহজ হয়ে গেছে তাদের জন্য, যেহেতু তারা এশিয়ান বেল্টটাতে অলরেডি ট্রাভেল করে ফেলছে। তো এশিয়ান বেল্টটাতে ট্রাভেল করলে ভিসার রেশিওটা অনেক বেড়ে যায় ইউরোপে ভ্রমণ করার জন্য। তো আমি মনে করি এই দুইটা কারণে আমাদের ভ্রমণ পিয়সরা ইউরোপের দিকে একটু ঝুঁকে তার পড়ছে মানে হচ্ছে বেশি। তার ভ্রমণ ক্ষুধা বেড়ে গেছে। হ্যাঁ, আবার এশিয়ান বেল্টের কিছু দেশ ভ্রমণ করার কারণে তার ডকুমেন্টও অলরেডি তো ডকুমেন্টও কিছু গোছানো ভারী হয়ে হয়েই গেছে, গেছে। ভারী আবার হয়ে গেছে। মানে যেটাকে বলে এটাকে বোধহয় বলে কি, মানে প্রোফাইলটা অনেক ভারী হয়ে গেছে, প্রোফাইল হেভি ভারী হয়ে হয়ে গেছে। গেছে। হ্যাঁ। তো ঠিক এখন তো একটু শীতকাল চলছে, একটু হ্যাঁ, না ভালোই শীতকাল ভালোই চলছে। এখন তো এই ওখানে। ঠিক এই সময়ের জন্য ইউরোপের কোন দেশগুলো ভ্রমণের জন্য একটু ভালো এই শীতকালে? এই শীতকালে যারা আসলে স্নোফল লাভার আছে তাদের জন্য আমি মনে করি ইউরোপের ওয়েস্টার্ন ইউরোপের দেশগুলো মোটামুটি ভালো, কারণ স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে এখন আমাদের যে অ্যাটমসফিয়ারের সাথে আমরা অভ্যস্ত, আমরা কিন্তু ওখানে গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবো না। টিকতে পারবো না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো ওয়েস্টার্ন ইউরোপের দেশগুলো মানে বেটার। সেক্ষেত্রে হচ্ছে সেটা তার চয়েস হতে পারে ফ্রান্স হতে পারে, বেলজিয়াম হতে পারে, নেদারল্যান্ড হতে পারে, সুইজারল্যান্ড হতে পারে। এইসব এই বেলটাতে মোটামুটি এখন ট্রাভেল করতে পারে যারা স্নোফল লাভার। তার মানে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো এখন অ্যাভয়েড করা ভালো। অ্যাভয়েড করা সবচেয়ে বেটার, কারণ ওখানে এখন অনেক বেশি ঠান্ডা, লাইক -4, -5, -7 এরকম। যেমন আমি বলি ফিনল্যান্ডের কথা বলি, ফিনল্যান্ডে লাস্ট ডে আমি দেখছি -6, -7, তার অনেক তুষারপাত হচ্ছে ওখানে। তো এটা আমাদের এখন, আমরা যে ওয়েদারের সাথে অভ্যস্ত, ওখানে গিয়ে এটা আমরা আমরা মানে এটা নিতে টিকতে পারবো পারবো না না, এবং সহ্য করতে সহ্য পারবো না, করতে পারবো মানিয়ে না, নিতে আমরা পারবো অসুস্থ হয়ে পড়বো। ভ্রমণের চেয়ে আসলে অসুস্থতাই আমরা বেশি ফিল করবো। না। আচ্ছা, তো ইউরোপ ভ্রমণের সবচেয়ে ভালো সময় কোনটা বলেন তো? ইউরোপ ভ্রমণের জন্য দুইটা দেশে মানে দুইটা ইউরোপ তো বিরাট বড়, বিরাট ওখানে বড়, হ্যাঁ। নিশ্চয়ই সব দেশে সবসময় ওয়েদার একই সবসময় রকম এক থাকে না। রাখতে হয়। সেক্ষেত্রে আপনি দুইটা পার্টে আপনি ভাগ করতে পারেন, একটা ওয়েস্টার্ন, একটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান। ওয়েস্টার্ন সেন্ট্রাল ইউরোপিয়ান কান্ট্রিগুলো আপনি মনে করেন মার্চ থেকে আগস্ট পর্যন্ত খুব ভালো সময়, বিশেষ করে জুন এবং মে এবং জুন সবচেয়ে সুন্দর সময় হচ্ছে ইউরোপ ভ্রমণের জন্য। মে এবং এবং জুন, জুন এই 2 মাস। হ্যাঁ। ওকে। আর বেসিক্যালি আপনি মার্চ থেকে ভ্রমণ করতে পারেন, মার্চ, এপ্রিল, মে ভালো সিজন, বাট সবচেয়ে বেস্ট সিজন হচ্ছে মে এবং জুন। এটা হচ্ছে সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন ইউরোপের জন্য। বাট আচ্ছা। আপনি যখন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে তখন আপনি যেতে পারেন, তখন ওখানে তখনও ঠান্ডা থাকে। সেটা আমি বলবো যে আপনার জুনের পরবর্তী সময়, জুন থেকে আপনি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত আপনি ট্রাভেল করতে পারেন। ওই সময়টাতে ওখানে ঠান্ডা কম থাকে, আচ্ছা। মানে মোটর সহনীয় পর্যায়ে থাকে, ওখানে সামার থাকে, তখন তখন আপনি ওখানে সুন্দর ঘুরতে পারবেন। আর যারা স্নোফল দেখতে চায় তারা স্নোফল তখন? দেখতে গেলে তাদের জন্য এই টাইমটাই বেস্ট।
এই টাইমে এই ঠিক এই সময় বলেন যেটা সুইজারল্যান্ড কোন কোন দেশ যেন বললেন? সুইজারল্যান্ড আছে, ফ্রান্স আছে, বেলজিয়াম আছে, নেদারল্যান্ডস আছে, ইতালি আছে। যদি ইতালির অনেক সিটি বাংলাদেশের মতো আবহাওয়াটা, বাট আমি মনে করি ফ্রান্স, বেলজিয়াম ওই সাইডটাতে, জার্মানির অনেক দেশে এখন স্নোফল হচ্ছে, এই টাইমটা ওদের জন্য বেস্ট, যারা স্নোফল লাভার আছে। আচ্ছা, তো ধরেন ইউরোপের যখন একদম বেশ পিক টাইম, আপনার কথায় তো সুপার পিক হচ্ছে মে জুন এরকম মে, জুন। সময়। তো এখানে আপনাদের যে ট্যুরগুলো করেন এটা মানে কত দিনের জন্য সাধারণত একটা ট্রাভেল এটা পরিকল্পনা করেন? আমাদের অনেকগুলো ট্যুর থাকে, লাইক আপনার মনে করেন ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রিয়া, এই বেল্টের একটা ট্যুর আছে 11 রাত 12 দিনের, 10 রাত 11 দিনের। এই ট্যুরগুলো আমরা অ্যারেঞ্জ করে থাকি অনেক সিটিতে। সুন্দর আমাদের প্ল্যানিং গুলো করা, খুব সুন্দর সুন্দর আমাদের ট্যুরগুলো আছে। বিশেষ করে বাংলাদেশি পর্যটকরা বেশি যেটা হ্যাঁ, যে এটি যে বাংলাদেশ থেকে যে পর্যটকরা যায় তারা আপনাদের কোন প্যাকেজটা তারা আমাদের বেশি পছন্দ করে? বাংলাদেশিরা সবচেয়ে বেশি পছন্দ করা হচ্ছে ফ্রান্স, নেদারল্যান্ডস, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি এবং অস্ট্রিয়া। যদিও অস্ট্রিয়াটা অনেকে যেতে চায় না, বাট আমরা অস্ট্রিয়াটা অ্যাড করে একটা সুন্দর একটা প্যাকেজ আমাদের তৈরি করা আছে। আমাদের বাংলাদেশি ভ্রমণ পিয়সুরা, আমরা যতটুকু দেখছি এবং আমাদের অভিজ্ঞতা থেকে বলতেছি, ওরা দুইটা জিনিস খুব পছন্দ করে, দুইটা বেল্টে খুব বেশি পছন্দ করে। সেটা হচ্ছে ইটালি, সুইজারল্যান্ড, ফ্রান্স, এই বেল্টটাতে, জার্মানি, এই বেল্টটাতে ওরা খুব বেশি পছন্দ করে। সো যেহেতু ওখানে অনেক, মানে এই বেল্টটাতে অনেক বাংলাদেশি কমিউনিটি আছে, বাংলাদেশের একটা অ্যাটমসফিয়ার পাওয়া যায়, সেই জন্য ওরা এই বেল্টটাতে খুব পছন্দ করে, যে ওখানে গিয়েও যে একটা বাঙালি কালচার পাচ্ছে। সো আমাদের আপনার 9 রাত 10 দিনের একটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে প্যারিস থেকে শুরু করবে। প্যারিস, আপনার নেদারল্যান্ডস, প্যারিস মানে ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রাঙ্কফুর্ট, তারপর হচ্ছে এখানে থাকবে সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর শহর জুরিক, হ্যাঁ। তারপর আপনার ওখান থেকে থাকবে হচ্ছে এই জুরিক থেকে দেখা যায় মিলানো আর আছে, তারপর ভেনিস আছে। এরকম একটা আমাদের সুন্দর প্যাকেজ আছে, যেটা হচ্ছে 11 12 দিন, এবং এটা রোম থেকে ফ্লাই করে। এটা মোটামুটি আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে, এবং সিটিগুলো খুব সুন্দর সুন্দর, যে সিটিগুলো আমরা ওখানে আমাদের প্যাকেজে রাখা আছে। তো এখানে আরো একটা সবচেয়ে মজার বিষয়, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্যাকেজে বুফে ব্রেকফাস্ট এবং বুফে ডিনার থাকবে। শুধু লাঞ্চটা যেহেতু অন ট্যুরে থাকবে, সেহেতু তারা এটা নিজেদের মধ্যে করে খেতে হবে। তো আমাদের গ্রুপ টিম লিডার থাকবে, তারা দেখিয়ে দিবে যে কোন হোটেলে আসলে আমাদের জন্য একটু কমফোর্ট হয় বা আমাদের একটু হালাল ফুড পাওয়া যাবে, ওরাই আমাদেরকে সাজেস্ট করবে। যেহেতু ইউরোপে হালাল ফুডটা খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় আমাদের দেশে, যে মুসলিম কমিউনিটি, আমাদের দেশে তো সবচেয়ে মুসলিম কমিউনিটি বেশি, সবাই হালাল ফুডটা আমাদের টপ প্রায়োরিটিতে থাকে। সো ওভারঅল চিন্তা করে আমার মনে হয় আমাদের যে 10 রাত 11 দিন এবং 9 রাত 10 দিনের যে ওয়েস্টার্ন ইউরোপের যে প্যাকেজ দুইটা আছে, এই দুইটা সবাই নিতে পারবে আশা করি। আমার মনে হয় সবাই খুব এনজয় করতে পারবে এটা। আপনি তো বললেন ওটা 9 রাত 10 দিনের মতো বা 10 রাত 11 দিন একটা এরকম আছে 9 রাত 10 দিন, একটা 11 রাত 12 দিন। 11 রাত 12 দিন যেটা আছে সেটা হচ্ছে আপনার একদম রোম পর্যন্ত কভার করবে, আর 9 রাত 10 দিন যেটা আছে সেটা হচ্ছে জুরিক থেকে ফ্লাই হবে। যদি এর চেয়ে কম সময়, কারণ 9 10 দিন অনেকেই তো, অনেকের জন্য হয়তো একটা লম্বা সময় হতে পারে, কারণ আসা যাওয়া একটা সময়ের ব্যাপার সময়ের আছে। ব্যাপার আছে। তো এর চেয়ে ছোট কোনো আইটিনারি নেই 5 6 আছে, আমাদের আছে 5 6 দিনের আইটিনারি আছে। তো ছোট প্যাকেজও আমাদের আছে, আমাদের অ্যাভেলেবেল প্যাকেজ আছে। সেটা সেটা কোন কোন দেশ হইতে পারে? ধরেন 5 দিনের বা 6 দিনের জন্য, এক 5 6 দিনের জন্য আমাদের কিছু প্যাকেজ আমি আপনাকে বলি। আমাদের 5 নাইট 6 ডেজ একটা হ্যাঁ, প্যাকেজ আছে। এটা মনে হয় একটু ভালো হয়। 5 নাইট 6 ডে, সেটা হচ্ছে আমাদের ইস্টার্ন ইউরোপটা। হ্যাঁ, ইস্টার্ন ইউরোপের মধ্যে অস্ট্রিয়া আছে, চেক রিপাবলিক আছে, আর হচ্ছে হাঙ্গেরি। এটা নিয়ে 5 6 দিনের একটা ট্যুর আছে। অনেকে আসলে আমরা মনে করি ইউরোপ বলতে আপনার সুইজারল্যান্ড বা প্যারিস এইসব দেশগুলোকে খুব হাইলাইট করি, বাট অনেকে হয়তো যারা না যে হাঙ্গেরি এবং আপনার চেক রিপাবলিক, যে অস্ট্রিয়া, ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে, শহর আছে, স্পট আছে। স্পট আছে, যেগুলো আসলে অনেকেই, শুধু আমরা আসলে ইউরোপ বলতে আমরা সুইজারল্যান্ডকে বেশি ফোকাস করি বা প্যারিসকে বেশি ফোকাস করি বা ইটালির মিলান বা রোম শহরকে বা ভেনিস শহরকে ফোকাস করি, কিন্তু আপনি যদি
আর্কিওলজিক্যাল জিনিস বা হিস্ট্রিক্যাল জিনিস, তাহলে আপনাকে সেক্ষেত্রে হাঙ্গেরি, অস্ট্রিয়া, চেক রিপাবলিক ওই সব জায়গায় গেলে কিন্তু আপনি ডিফারেন্ট একটা অ্যাটমসফিয়ার পাবেন ওখানে। এটা হচ্ছে সম্পূর্ণ ওইটার চেয়ে ভিন্ন। মানে আমরা ছোটবেলা থেকে সুইজারল্যান্ডের কথা শুনে আসি, তো এই জন্য হয়তো সুইজারল্যান্ডের ভিতরে সবাই একটা সুইজারল্যান্ডের মধ্যে মনোজগতে একটা সুইজারল্যান্ড খেলে আর আপনার কি। স্বপ্নের শহর এই যে। হ্যাঁ, আসলে এরকম এটা হচ্ছে ইউরোপের কোনোটা দেশেই কিন্তু খারাপ না, প্রত্যেকটা এক একটা দেশের সাথে এক একটা কালচার জড়িত ওদের। এক একটা কালচার, এক একটা সংস্কৃতি, মানে ওদের লাইফ স্টাইল বলেন এক এক রকম, এক এক রকম। ওদের ভাষা বলেন, জাতিগত পার্থক্য কিন্তু আছে ওদের কাছে। তো আসলে আমি মনে করি আপনি সুইজারল্যান্ডের সাথে যেমন প্যারিসের তুলনা করলে হবে না, সুইজারল্যান্ড সুইজারল্যান্ড, প্যারিস প্যারিস, বা রোম রোমে। তো তো ইউরোপ দেখার জন্য, ইউরোপ দেখার জন্য ইউরোপে আসলে কতবার যাওয়া দরকার বলে মনে করেন? মানে যেহেতু আপনি বলছেন যে সবগুলো শহর বা সবগুলো দেশ এক এক রকম না, এক এক দেশের ক্যারেক্টার এক এক রকম, ধরেন আমি যদি ওভারঅল ইউরোপ বলতে আরো সেনজেন নির্দিষ্ট করে দিই, তো ধরেন আমি কতবার সেনজেন গেলে বা মোটামুটি ইয়ে দেখা আমার হবে? আমার জানার মতে, কারণ এখানে একটা ভিসা জটিলতার বিষয় আছে, ইউরোপিয়ানরা কিন্তু আমাদের 24 দিনের ভিসা বেশি দেয় না। দেয় না একটা না, মানে 24 দিনের বেশি দেয় না, সো 24 দিনের বেশি এই স্টে যে করা যায় না, সেনজেনের যে 28-29টা দেশ আপনি 24 দিনে কখনো কভার করতে পারবেন কভার না। করা যায় না। ইনফ্যাক্ট আপনি এটা দেখা যায় 1-1.5 মাসও কভার করতে পারবেন না, কারণ আপনি প্রত্যেকটা সিটি সুন্দর ওখানে, প্রত্যেকটা ইউরোপের প্রত্যেকটা সিটি এক একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। সো আমার মনে হয় আমার মিনিমাম 3 টাইমস লাগবে, হচ্ছে 3বার যেতে হবে, পুরোটাই যদি আপনি সুন্দর মতো দেখতে পারেন। একটু হ্যাঁ, মানে আর যদি আপনি বলেন যে না আমি এই দেশগুলো সিলেকশনে থাকবে, তাহলে আপনি 2বার গেলে মোটামুটি সবগুলো দেখতে পারবেন। তো অনেকে কি করে 3টা পার্ট করে, আমাদের কিছু আমরা গেস্টকে দেখছি, আমরা পাঠাইছি 3টা পার্ট করে, একটা ওয়েস্টার্ন করে, একটা ইস্টার্ন করে, একটা স্ক্যান্ডিনেভিয়ান করে। 3টা পার্টে দেখা যায় সুন্দর মতো হয়ে যায়। 24 দিন যদি ভিসা নেয়, তাহলে 3টা পার্টে ইজিলি হ্যাঁ, হয়ে যাবে। স্ক্যান্ডিনেভিয়ানদের ক্ষেত্রে আমি বেশ কিছু মানে টুরিস্টের কাছে এরকম শুনেছি যে তারা বলে যে ওখানে গেলে নাকি তাদের দিকে দেখলেও একটা শান্তি পাওয়া যায়। মানে কি কারণে জানি স্ক্যান্ডিনেভিয়ানদের প্রতি একটা বিরাট একটা আকর্ষণ আছে কিছু 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 টুরিস্টের। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি আসলে একটু অন্যান্য ইস্টার্ন বলেন বা ওয়েস্টার্ন বলেন বা সেন্ট্রাল, একটু ওদের ঠান্ডা চেয়ে মেজাজের হয় মনে হয় ওরা, ওদের চেয়ে একটু ভিন্ন। ওরা কালচারাল বলেন বা ওদের লাইফ স্টাইল মানে একটু ওদের কাছে ভিন্নতা আছে। হ্যাঁ, প্লাস হচ্ছে আপনার, তবে স্ক্যান্ডিনেভিয়ান একটু এক্সপেন্সিভ, মাচ মোর এক্সপেন্সিভ দেন আপনার ওয়েস্টার্ন, ইস্টার্ন, সেন্ট্রাল ইউরোপ। হ্যাঁ, লাইক 20-30% এক্সপেন্সিভ। আচ্ছা। এটা একটা বিষয়। আর ওরা হচ্ছে একটু একটু ডিফারেন্ট আছে, ওরা একটা শান্ত হ্যাঁ, মানে স্বভাবের। এটাই অনেকেই বলে সেটা আর ঠিক, কি যে এটা তাদের শান্ত কাছে স্বভাবের, তাদের দিকে দেখলেও একটা শান্তি পাওয়া যায়। একটু শান্ত স্বভাবের, ওদের কালচারটা একটু ডিফারেন্স ওদের চেয়ে। তো এখন ইউরোপ ভ্রমণের জন্য, ইউরোপ ভ্রমণের জন্য আপনাদের নির্দিষ্ট কোনো প্যাকেজ আছে যে অমুক দিন ফিক্স ডিপার্চার যেটা বলে, যে এরকম কোনো আছে? আমাদের এখন পর্যন্ত জুন পর্যন্ত আমাদের অনেকগুলো প্রত্যেক প্যাকেজ মাসে ডিজাইন করা আছে। প্রত্যেক মাসে আমাদের প্যাকেজ আছে। ওকে। এটা ফেব্রুয়ারিতে আছে আমাদের, জানুয়ারিতে আছে। জানুয়ারিতে যেহেতু সিজন শুরু হচ্ছে স্টার্টিংয়ে, আমাদের প্রত্যেক মাসে একটা গ্রুপ আছে, ফেব্রুয়ারিতে একটা গ্রুপ আছে, দেখা যায় মার্চে 2টা আছে, এপ্রিলেও 2টা আছে, জুন জুলাই আপনার প্রত্যেক সপ্তাহে আমাদের ট্যুর গ্রুপ আছে। আচ্ছা। এভরি উইক ফিক্সড ডিপার্চার এটা একদম। এটা আমাদের ডেটগুলো আপনার কাছে গেলেও পাবেন, আপনার কাছেও দেওয়া আছে। আচ্ছা, আচ্ছা। তো ধরেন যে মানে যেহেতু আপনি একটা না, আচ্ছা আমার কথা বাদ আর কি। তো ধরেন আপনার হচ্ছে যারা ফেব্রুয়ারি মাসে ট্যুর করতে চায় তাদের ভিসা তো এখনই স্টার্ট করা এখন দরকার, থেকে হ্যাঁ, স্টার্ট করা ভিসা লাগবে। প্রসেসিংটা। কিছু নর্মালি আপনার এখন তো 20 থেকে 25 দিন লাগতেছে। যেমন মাঝে মাঝে দেখা যায় কিছু কিছু এম্বাসির ভিসার রেশিও ভালো থাকে, যেমন এখন ডাচ এম্বাসির ভিসার রেশিওটা ভালো। বিগত 1-1.5 মাস আগে প্রায় 60-70% পর্যন্ত ভিসার রেশিও ছিল, এখন হয়তো একটু কমে গেছে। তারপরও যারা মোটামুটি এশিয়ান বেল্ট ভালো করে ঘুরে আছে, তাদের ভিসা হয়ে যাবে। তবে এখন থেকেই আপনার যদি যারা, যেমন সামনে একটা ঈদ আছে আমাদের, মার্চের পর কিন্তু খুব রাশ থাকবে ঈদের পরে, এপ্রিলের বোধহয় 1 তারিখে একটা ঈদ। ঈদ হ্যাঁ, হওয়ার কথা, ঈদে তখন ইউরোপের কিন্তু প্রচুর একটা চাপ থাকবে, সিজনও শুরু হবে। তো আমার মনে হয় ওভারঅল মনে হয় এখন থেকে ভিসা প্রসেসটা শুরু করলে ভালো হয়, কারণ মিনিমাম তো 20-25 দিন লাগবে। আবার এখন থেকে আবার নতুন নিয়ম চালু করে দিল ভিসার জন্য, যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে বিএফএসে, অ্যাপয়েন্টমেন্ট ছেড়ে যাওয়া যাবে না বিভিন্ন এম্বাসি। তো সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ারও একটা বিষয় আছে, আবার ভিসার প্রসিডিউরের একটা বিষয় আছে, আপনার পেপারস রেডি করার একটা বিষয় আছে। তো ওভারঅল মনে করলে আমার মনে হয় এখন থেকে শুরু করাটাই
বেটার আর কি। মানে ইউরোপের ক্ষেত্রে কি, মানে আমি যতদূর জানি বোধহয় এইরকম যে মানে ট্রাভেলের অন্তত 6 মাস আগে থেকে একটা প্রস্তুতি নিয়ে করলে ভালো নাকি? 6 মাস বা 4 মাস বা 5 মাস, মিনিমাম 3-4 মাস বা এরকম একটা হলে ভালো হয় কি বেটার। যেহেতু আপনার এখন অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছে, তাহলে আপনার আরো একটু সময় নিয়ে করে ভালো ভালো আর কি। তার মানে আমি যদি 2025-এর জুনের দিকেও যেতে চাই সেইটাও এখন এখন শুরু থেকে করে আপনি দিতে পারি। প্রিপারেশন নিয়ে নিতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনার প্যাকেজের মাধ্যমে ইউরোপ ভ্রমণ অনেকের সহজ হবে। সেটা ঠিক আছে, সেটা আমরা চাই সবচেয়ে আমাদের প্রায়োরিটি থাকে গেস্টের সার্ভিস এবং গেস্টের স্যাটিসফ্যাকশন। যেহেতু আমরা ইউরোপে দীর্ঘদিন ধরে কাজ করতেছি, সেটা আপনিও জানেন, আপনি আপনাকে জি জি আমরা জি অনেক আমি জানি। আচ্ছা আমাকে আরেকটা জিনিস বলেন তো একটু, যে অনেকে আছে ইউরোপ মনে করে প্যাকেজে গেলে খরচ বেশি হতে পারে, তো আসলে ব্যাপার কি, প্যাকেজে গেলে খরচ কম হয় নাকি বেশি হয়? প্যাকেজে গেলে ডেফিনেটলি আপনি খরচ কম হয়। কেন খরচ কম হয়? আপনি একটা গ্রুপের সাথে থাকতেছেন। আপনি ইন্ডিভিজুয়ালি যাওয়া আর হচ্ছে এককভাবে যাওয়া, আপনার অনেক পার্থক্য থাকবে। প্রথমত থাকতে থাকে আমাদের প্রফেশনাল গাইড থাকবে, যে আপনাকে সব কিছু এক্সপ্লেন করতে পারবে। আপনি ইন্ডিভিজুয়ালি গেলে কিন্তু আপনি গাইড নিতে গেলে অনেক এক্সপেন্সিভ, কারণ একটা গাইড যদি আপনি ডেলি বেসিসে নেয়, গাইড কাম ড্রাইভার আমরা বলি, আর যদি আমাদের দেশে নাই এটা, গাইড কাম ড্রাইভার আপনার পার ডে স্যালারি হচ্ছে 350 ইউরো। অনেক টাকা, হ্যাঁ, প্রায় 40,000 টাকা। 40,000-এর মতো। সো এটা আসলে আপনি যখন দুইজন যাবেন, এটা কিন্তু আপনার জন্য অনেক বার্ডেন হয়ে যাবে। অনেক বাংলাদেশি দুজন, আমি বলবো যে সবার জন্য বলতে, আমাদের বাংলাদেশে অনেক ট্রাভেলার আছে যে আমরা একটু চিপে ভ্রমণ করতে চাই, হ্যাঁ, তাদের জন্য এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। এটা হতে পারে যারা অনেক বড় বড় হাই প্রোফাইলের লোক আছে, তারা অনেক তাদের ব্যাপার আলাদা, তাদের তারা ব্যাপার আসলে আলাদা, এগুলো তারা প্যাকেজে গ্রুপে যাবেও না। পছন্দ করবে না, তারা ইন্ডিভিজুয়ালি পছন্দ করে। বাট যখন আপনি একটা গ্রুপের সাথে যাবেন, আমাদের গ্রুপ হয় 30 জন, 40 জন, 50 জন, এই ধরনের গ্রুপ হয়, তখন আপনার খরচটা কিন্তু 50 জনের মধ্যেই পড়ে যাচ্ছে। আপনার ডেফিনেটলি প্যাকেজে অনেক চিপ রেট। ইভেন আমাদের প্যাকেজগুলোতে আমি তো আগেই বলছি যে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড। ইউরোপে কিন্তু খাবারটা অনেক এক্সপেন্সিভ, সেটা সবাই জানে, যারা ভ্রমণ করে তারা হয়তো অনেক স্টাডি করছে, জানবে ওনারা। হ্যাঁ, সো আমি সেক্ষেত্রে কিন্তু তার রাতের ডিনারটা এবং ব্রেকফাস্টটা অনেক অনেক টাকাটা সেভ হয়ে যাচ্ছে। সেভ হয়ে যাচ্ছে, মানে গ্রুপের সাথে খাওয়াতে খরচটা কমে যাচ্ছে কমে অনেকটা যাচ্ছে actually। ওভারঅল, এবং সেক্ষেত্রে আপনার ট্রান্সপোর্টের খরচ কমে যাচ্ছে, গাইডিং এর, মানে ওভারঅল খরচ অনেক কমে যাচ্ছে। হ্যাঁ, আপনি হোটেলের খরচ কমে যাবে, আপনি ইন্ডিভিজুয়াল একটা হোটেলে রুম নিতে গেলে অনেক এক রুম নিলে আর গ্রুপের আমরা সাথে গেলে গ্রুপের তো সাথে গেলে এই অনেক হয়ই বিষয়। আসলে। আর আমাদের মজার বিষয়, আমাদের যে বাসগুলো আছে ইউরোপে কিন্তু সিটির মধ্যে বাস ইন হয় না, সব বাস কিন্তু ইন হয় না। আবার ট্যাক্স দেওয়ারও বোধহয় হ্যাঁ, কিছু থাকে, ব্যাপার city স্যাপার tax আছে, দিয়ে থাকে। কিন্তু আমাদের বাসগুলো হচ্ছে ওখানে ইউরোপিয়ান যে ইউনিয়ন আছে, ওখানে পর্যটনের অন্তর্ভুক্ত, এগুলো কিন্তু সরাসরি আপনার হোটেল থেকে নিয়ে যেতে পারবে, মানে ওদের ওই পারমিশনটা আছে। সো আপনাকে যে মানে কোনো একটা নির্দিষ্ট দূরে গিয়ে উঠতে হবে এমন কিন্তু না। তো বড় বাস হলো আমাদের একদম ফিক্সড, একদম হোটেল থেকে আপনাকে পিক করে নিয়ে যাবে। এটা একটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট। ওকে, আলাপ যেহেতু এক্সটেনশন হয়ে গেল, তাহলে আমি আরেকবার আর একটু একটা যেটা শুনি, সেটা হচ্ছে যে ইউরোপ ভ্রমণের ক্ষেত্রে কিছু মানে ইন্টারনাল দেশগুলোর ভিতরে বাস জার্নিও আছে, ট্রেন জার্নিও আছে। তো এই তুলনামূলক দুইটার ভিতরে কোনটা বেশি কমফোর্টেবল বা কোনটা গেলে একটু ভালো হবে? আমি মনে করি অনেকে ইউরোপে ইউরোরেলটা অনেকে পছন্দ করে, মানে অনেকে বলে যে না, আমি ইউরোপের ইউরোরেলটাতে করে যাব এক দেশ থেকে এক দেশ, তবে তাদের জন্য আমার বার্তা হচ্ছে, আমার মেসেজটা এরকম যে ইউরোপে আপনি ট্রেনে গেলে একটা ট্রেনের ফিলিংস পাবেন। সেক্ষেত্রে আপনার দেখা যায় ন্যাচারাল ভিউটা আপনি কিন্তু ট্রেন থেকে অতটুকু উপভোগ করতে পারবেন না, কারণ ইউরোপের ট্রেনগুলো হচ্ছে অনেক ফাস্টের ট্রেন, জাস্ট আপনি দেখবেন। কিন্তু আপনি যখন বাই বাসে যাবেন, তো বাসগুলো অনেক সময় দেখা যায় হাইওয়ে রোডের চেয়ে ন্যাশনাল রোডে চলে যায়। ওদের দুই ধরনের রোড আছে, একটা হাইওয়ে, একটা ন্যাশনাল রোড। তো ন্যাশনাল রোডগুলো আমরা যেখানে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখবেন হাইওয়েতে গেলে দুই পাশে দোকান আর বাজার ছাড়া কিছু দেখবেন, কিন্তু যখন আপনি কিছু দেখতে চাইবেন সেক্ষেত্রে আপনাকে যে ছোট রোডগুলো যেগুলো আমরা হাইওয়েতে, আমরা ন্যাশনাল রোড, মানে ওদের ন্যাশনাল রোড, ওদের ন্যাশনাল রোড, এগুলো দিয়ে যখন আমরা যাই, আমরা অনেক কিছু নিজেই উপভোগ করতে পারি। বাস তো অস্ত স্পিডে থাকে না, একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকতে হয় ওখানে। ইউরোপে ওটা ইউরোপীয় সিস্টেম, যে একটু পর্যটন
যে ট্যুরিস্ট বাস যেগুলো আছে এগুলো নির্দিষ্ট একটা লিমিটেড স্পিডের মধ্যে রেখে চালাতে হবে। তো সেক্ষেত্রে আপনি ওভারঅল দুই পাশের ভিউগুলো খুব নিজের মতো করে এনজয় করতে পারবেন প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে মাঝে অনেক ট্যুরিস্ট স্পট থাকে, সেগুলো আপনি ট্রেনে গেলে ছোট মিস ছোট করবেন, spot ছোট যেগুলো স্পটগুলো আছে এগুলো মিস সেগুলোতে না। করবেন। কিন্তু এগুলো বাসে গেলে আমরা এগুলো স্টপ করে আপনি একটা ফটো তুললেন বা একটু ভিডিও করলেন বা নিজের একটা ছবি তুললেন, যেটা একটা নিজেরাই মানে নিজেদের একটা মেমোরেবল স্মৃতি করে রাখতে পারেন, যেটা আপনি ট্রেনে গেলে পাবেন না। যেহেতু অনেকগুলো ট্যুর সম্পর্কে আলোচনা করেছি, আমি আরও কয়েকটা ট্যুর সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে চাই। সেটা হচ্ছে ছোট বড় অনেক ধরনের ট্যুর তো আছে আমাদের কাছে। তো আরও কিছু ট্যুর হচ্ছে, সেটা হচ্ছে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। 11 রাত 12 দিনের খুব সুন্দর প্রোগ্রাম আছে এখানে। আপনি ইয়েও পাবেন ক্রুজের, এই স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে আমাদের একটা ক্রুজের অ্যাটমসফিয়ারে পাবেন, একটা ক্রুজের ব্যবস্থা আছে এবং এটা আমাদের সব প্যাকেজের মধ্যেই সব কিছু পাবেন। এবং যে আমাদের যদি কোনো লং ডিস্টেন্সে যদি কোনো ট্রেন জার্নি থাকে সেটাও আমাদের প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত। আর কিছু প্যাকেজ আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে আমি বলি ছোটোখাটো কিছু, যেহেতু করতেছি। ওয়েস্টার্ন ইউরোপ উইথ লন্ডন, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের লন্ডন সহ ইনক্লুড করা প্যাকেজ আছে, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড এবং ইউকে। হ্যাঁ, এটা হচ্ছে 13 রাত 12 দিনের ট্যুর প্যাকেজ আছে। এবং বেস্ট অফ প্যারিস, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ইটালি, এই ট্যুরও আছে আমাদের কাছে 11 12 দিনের। আবার কম্বাইন্ড ইউরোপ এক্সপ্লোরার, যেটা শুনলে আপনি বলছেন, হ্যাঁ, সেক্ষেত্রে লং ট্যুরগুলো মানে 23 রাত 24 দিনের, 23 রাত 24 দিনের মধ্যে আমাদের আছে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, ইউকে সহ। এটা হচ্ছে 23 রাত 24 দিনের, এটা হচ্ছে লং, যারা মানে মানে দীর্ঘদিনের জন্য যারা দীর্ঘদিনের জন্য। আবার আমাদের সবচেয়ে একটা মজার বিষয়, আমরা সেটা আসলে অনেকে যাই না, সেটা হচ্ছে গ্রিস। গ্রিস কিন্তু অনেক সুন্দর দেশ, হ্যাঁ। গ্রিসে যে অ্যাথেন্স বলেন, যে গ্রিসে আরও অনেক সিটি আছে, এগুলো খুবই সুন্দর দেশ। গ্রিসে আমাদের ছোট্ট স্টোর আছে 5 রাত 6 দিনের, এবং শুধু গ্রিস শুধু গ্রিস 5 রাত 6 দিনে। 5 রাত 6 দিন, খুব সুন্দর। এবং একটাতে ক্রুজ সহ আছে। গ্রিসের একটা সুন্দর একটা ক্রুজের ইয়ে আছে, সেটা হচ্ছে আপনার টার্কি থেকে গ্রিস একটা ক্রুজ, পাশাপাশি দেশ তো? পাশাপাশি দেশ, এটা গ্রিস, এটা ক্রুজটা আমরা অ্যারেঞ্জ করি, এটা খুবই সুন্দর। এবং আমার কাছে মানে 3 4 মাস আগে আমার কাছে একটা মানে ইয়ে চাইছিল যে এই ট্যুরটা আমরা অ্যারেঞ্জ করতে, আমি বলছি না, এটা আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো। যেমন আবার স্পেন, পর্তুগাল আছে। আমরা তো শুধু এতক্ষণ ওয়েস্টার্ন ইস্টার্ন আলাপ করলাম, যে আপনার এখানে স্পেন, পর্তুগাল, স্পেনের অনেকে আমাদের ট্যুর যেতে চায়, বার্সেলোনায়, মাদ্রিদে, হ্যাঁ, ওদের স্টেডিয়ামগুলো দেখতে চায়, বা ওদের অনেকগুলো, যে এটা যেহেতু বাংলাদেশে একটা অনেক বড় একটা ফুটবল প্রেমী আছে, তারা এই দেশগুলো খুব পছন্দ করে, এগুলো আমাদের প্যাকেজে পাবেন। আবার ক্রোয়েশিয়া, গ্রিস, দুটা পাশাপাশি দেশ, ওই ট্যুরও আছে 8 রাত 9 দিনের। স্পেন, পর্তুগাল 7 রাত 8 দিন। এবং বুদাপেস্ট, ক্রোয়েশিয়া, মানে ক্রোয়েশিয়া তো আছে, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, এ ধরনের অনেক, মানে পুরো ইউরোপ বেল্টটা আমরা কভার করতেছি বিভিন্ন প্যাকেজের মাধ্যমে। সম্মানিত দর্শক, ইউরোপের তো অনেকগুলো প্যাকেজ নিয়ে আলোচনা এতক্ষণ শুনলেন। আমাদের চিন্ময়দা সব বলে দিলেন, বেঙ্গল হলিডেজের উনি জেনারেল ম্যানেজার। আশা করি আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, উনি সুন্দর করে সবগুলোই রিপ্লাই উনি দিবেন বলে আমি আশা করছি। আর আপনাদের ইউরোপ ভ্রমণ সহজ করার জন্যই মূলত আমাদের আজকের আলোচনা। বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক ট্যুরিস্ট ইউরোপে যাচ্ছে, কেউ নিজস্ব তত্ত্বাবধানে যাচ্ছে, কারো কারো ধারণা যে প্যাকেজে গেলে বোধহয় খরচ বেড়ে যাবে। তো আসলে ইউরোপের মতো দেশে আপনি যখন ঘুরতে যাবেন তখন সব শহর আপনার চেনা নাই, আপনার টাইম ম্যানেজমেন্ট একটা ব্যাপার আছে। একটা গ্রুপের সাথে গেলে সেখানে ট্রান্সপোর্ট খরচ, ফুডিং, এমনকি লজিংয়েও সব ক্ষেত্রেই খরচ সাশ্রয় হয়। আপনার হয়তো মনে হবে যে একা গেলেই খরচ কম হবে, আসলে তা না। এটা আমিও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। তো আপনাদের ইউরোপ ভ্রমণ আরও সুখের হোক, সহজ হোক, সেই প্রত্যাশা রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।